বেশ, তাহলে আজকের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে রেমিডিয়াল টিচিং। এবং রেমিডিয়াল টিচিং এর বাংলাটা তোমরা একটু আগে বললে সংশোধনমূলক শিখন। তো আমরা একটু আগে আলোচনা করছিলাম যে সংশোধনটা কখন আসবে, যখন কোন একটা ইভ্যালুয়েশন হয়ে গেছে এবং সেই ইভ্যালুয়েশনের বেশ কিছু ত্রুটি বিচ্যুতি তুমি কোনো স্টুডেন্টের মধ্যে ধরতে পেরেছো বা ধরা পড়েছে, সেইটাকে সংশোধন করবে। এবার এই সংশোধনটা ফর্মেটিভ ইভ্যালুয়েশনের মাধ্যমে কিন্তু সম্ভব। কারণ সামেটিভ পরীক্ষা যখন হয়ে যাবে, শেষ পরীক্ষা, তখন তো সামেটিভ মানে এন্ড এক্সামিনেশন, মানে একটা টোটাল কোর্সের শেষে যে পরীক্ষাটা হচ্ছে, তাহলে শেষে পরীক্ষা হলে সেখানে সংশোধনের আর জায়গা থাকছে না, কারণ পরের ক্লাসে সে উঠে যাচ্ছে। তাহলে সেই পরীক্ষার ক্ষেত্রে কিন্তু সংশোধন নয়। সংশোধনটা মূলত হচ্ছে গিয়ে ফর্মেটিভ ইভ্যালুয়েশন, যেটা হচ্ছে ধারাবাহিক যে পরীক্ষা হচ্ছে সারা বছর ধরে, সেইখানে প্রত্যেকটা পরীক্ষার শেষে এই সংশোধনটা আসে। তো এবং এই সংশোধনমূলক শিখন অত্যন্ত গুরুত্বপূর্ণ ছাত্রছাত্রীদের জন্য, তার কারণ তাদের ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে এই রেমিডিয়াল টিচিং কিন্তু অত্যন্ত পরিমাণে গুরুত্ব ভূমিকা পালন করে। এবং একজন শিক্ষক বা শিক্ষিকার যে তিনি যে ভালো পড়াচ্ছেন বা কোনো ছাত্রছাত্রীদের ভালোভাবে শেখাচ্ছেন, এটা কিন্তু নির্ভরও করে এই রেমিডিয়াল টিচিং এর উপরে। তাহলে দেখি রেমিডিয়াল টিচিং বলতে কি বুঝিয়েছে। Remedial teaching in English language is an educational approach that aims to provide additional support and assistance to the student who are experiencing difficulties in learning English. এই রেমিডিয়াল টিচিং টপিকটা কিন্তু প্রায় প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রেই প্রযোজ্য। তোমরা অঙ্ক, অঙ্ক, বাংলা এবং ইভিএস প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু এই রেমিডিয়াল টিচিং টপিকটা পাবে। তার মানে মূল যে বিষয়টা রেমিডিয়াল টিচিং এর, সেটা কিন্তু সব সাবজেক্টের ক্ষেত্রে সমান একই আছে। কিন্তু পার্থক্যটা কি, আমরা যখন ইংলিশ পড়ছি আজকে, তখন আমরা ইংলিশের রেমিডিয়াল টিচিং বিষয়টা নিয়ে আলোচনা করব, বা আমরা ইংলিশ বিষয়টার মধ্যে রেমিডিয়াল টিচিং এর ভূমিকা কি সেটা আলোচনা করতে চলেছি। আবার যখন তুমি ইভিএস পড়বে, তখন একই রকম ভাবে ইভিএস এর ক্ষেত্রে আলোচনা করবে, বা যে ম্যাডাম পড়িয়েছেন তিনি আলোচনা করেছেন অলরেডি। তাহলে ইংলিশের ক্ষেত্রে বলতে চাইছে যে রেমিডিয়াল টিচিং হচ্ছে এমন একটি অ্যাপ্রোচ, যে অ্যাপ্রোচের মাধ্যমে ছাত্রছাত্রীদের যারা ডিফিকাল্টিস ফিল করে পড়াশোনার ক্ষেত্রে, সমস্যার তাদের ফিল করে বা সমস্যা দেখা দেয়, সেগুলোকে সংশোধন করার একটি অ্যাপ্রোচ বা পদ্ধতি। রেমিডিয়াল টিচিং ফোকাসড অন আইডেন্টিফাইং অ্যান্ড অ্যাড্রেসিং দ্য স্পেসিফিক এরিয়াস। এই রেমিডিয়াল টিচিং এর মাধ্যমে কোনো ছাত্র বা ছাত্রীর স্পেসিফিক কোনো জায়গায় যার যেখানে দুর্বলতা আছে, বা যে যেই জায়গাটা বুঝতে পারেনি, সেই জায়গাটাকে সংশোধন করার জন্যই রেমিডিয়াল টিচিং দেওয়া হয়। where the students are struggling and such as reading, writing, grammar, vocabulary and pronunciations, যে ছাত্রছাত্রী যে প্রান্তেই অসুবিধা হোক না কেন, সেটা পড়াশোনায় হতে পারে, লেখার ক্ষেত্রে হতে পারে, গ্রামারের ক্ষেত্রে হতে পারে, ভোকাবুলারির ক্ষেত্রে হতে পারে, উচ্চারণের ক্ষেত্রে হতে পারে, যেখানেই হবে না কেন, ছাত্রছাত্রীর সেই বিষয়টিকে নতুন ভাবে নতুন ধারাবাহিকে বোঝানোই হচ্ছে রেমিডিয়াল টিচিং এর একটি কাজ। এবার এখানে একটি কথা একটু মনে রাখো, তোমাদের ইন্টারভিউতেও কিন্তু এটা কাজে লাগবে। সেটা হচ্ছে, ধরো তুমি টিচার, তুমি ক্লাস টিচার, তুমি এবার ক্লাস নিয়েছো, দেখেছো তোমার ছাত্র বা ছাত্রীরা কোনো একটি সাবজেক্টে খারাপ করছে, বা কোনো একটি পার্টিকুলার ছাত্র বা ছাত্রী সে কোনো একটি বিষয় বুঝতে পারছে না। তাহলে দ্বিতীয়বার যখন তুমি রেমিডিয়াল টিচিং দেবে, তখন কি তুমি প্রথমবার যে পদ্ধতি অবলম্বন করে তাকে পড়িয়েছিলে, দ্বিতীয়বারও কি তুমি ঠিক সেম পদ্ধতি অবলম্বন করেই পড়াবে, না একটু অন্যরকম কিছু ট্রাই করবে? কি মনে হয় তোমাদের? একটু বলো তাড়াতাড়ি। হ্যাঁ, অন্যরকম ভাবে করতে হবে, এবং অন্যরকম শুধু পদ্ধতিই নয়, যদি টিএলএম ব্যবহার করো সেটাও একটু চেঞ্জ করতে হবে। কেন? কারণ তুমি একবার একটা ধরনে পড়িয়েছো, সেই ধরনটা তো তুমি ফেলিওর হয়েছো। এখানে ছাত্রছাত্রী ফেলিওর হয়নি, তুমি হয়েছো, কারণ তোমার পদ্ধতি তারা নিতে পারছে না। কাজে দ্বিতীয়বার তোমাকে একটু নিজেকে পরিবর্তন করতে হবে রেমিডিয়াল টিচিং এর ক্ষেত্রে, এবং নিজের খামতিগুলো দেখতে হবে যে কোন কারণে ছাত্রছাত্রীরা বুঝতে পারেনি। সেই কারণটাকে যদি অনুধাবন করতে পারো বা বুঝতে পারো, তাহলে নেক্সট টাইম তুমি ভালোভাবে রেমিডিয়াল টিচিং তাকে দিতে পারবে। এবার রেমিডিয়াল টিচিং ইজ দ্য teaching or instructional work carried out to the provided remedial measures to help the pupils to get right of their common or specific weakness. এখানে মূলত দুই ধরনের সংজ্ঞা বা ডেফিনেশন দেওয়া হয়েছে, মূলত তিন ধরনের দেওয়া হয়েছে। প্রথমে একবার বলা হলো, পরে 1-2 করে দেওয়া হয়েছে, বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম আছে সেই কারণবশত। তো রেমিডিয়াল টিচিং এর বিষয়টা একই, যে স্টুডেন্টদের যে
কমন সমস্যা থাকে, যে যে সমস্যা থাকে সেই স্পেসিফিক সমস্যাটাকে আইডেন্টিফাই করে সেই স্পেসিফিক সমস্যাটাকে দূরীকরণ করা বা সংশোধন করাই হচ্ছে রেমিডিয়াল টিচিং এর প্রধান কাজ, এবং এই কারণেই এটার নাম হচ্ছে সংশোধনমূলক শিখন। Thus, the depending upon the general and specific nature of weakness or learning difficulties of the people, one has to take appropriate steps for organizations of remedial teaching for the needy people, এবং remedial teaching only for needy people দের দেওয়া হয় বা needy people দের দেওয়া হয়। নিডি মানে যে সমস্ত ছাত্রছাত্রীদের সংশোধনের প্রয়োজন আছে কেবলমাত্র তাদের জন্যই এই পদ্ধতি, জেনারেল সমস্ত স্টুডেন্টের জন্য এই পদ্ধতি প্রযোজ্য নয়। আমি যতটুকু পড়ালাম তার মধ্যে যদি স্পেসিফিক কারো কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারো। 2 নম্বর পয়েন্টটা হচ্ছে যে রেমিডিয়াল টিচিং বেসিক্যালি হচ্ছে সব ছাত্রছাত্রীদের জন্য নয়, এটা যে ছাত্রছাত্রীর এটার প্রয়োজন আছে, নিডি অর্থাৎ যার অসুবিধা আছে তার জন্য এটা প্রযোজ্য, এইটাই এখানে বলেছে। এবার এই রেমিডিয়াল টিচিং এর বেশ কিছু অবজেক্টিভস রয়েছে, মানে উদ্দেশ্য আছে। রেমিডিয়াল টিচিং কেন চালু করা হয়েছিল বা কেন চালু হয়েছে, এটা কিছু উদ্দেশ্য আছে। এটা মনে রেখো যে কোনো বিদ্যালয় বা কোনো সংগঠন বা কোনো একটি ইনস্টিটিউশন যদি খুব নাম করতে চায় বা একটু আলাদা কিছু করতে চায়, তাহলে তাদের রেমিডিয়াল টিচিং এর উপর জোর দিতে হবে। আমি আগে একটা মানে ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ একটা স্কুলে আমি পড়ানোর সুযোগ পেয়েছিলাম বা পড়িয়েছি, অনেকদিন দীর্ঘদিনই পড়িয়েছি। সেটা হচ্ছে একটা এয়ারফোর্সের স্কুলে পড়িয়েছিলাম, কেন্দ্রীয় বিদ্যালয়ের এয়ারফোর্সের স্কুল। ওখানে আমি শিক্ষক হিসেবে ছিলাম অনেকদিন। তো ওটা যেহেতু একটা ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ স্কুল, কেন বললাম তার কারণ ওইখানে 90% সিট হচ্ছে গিয়ে এয়ারফোর্সের ছাত্রছাত্রীদের জন্য সংরক্ষিত, এয়ারফোর্সে যারা চাকরি করে তাদের। অনলি 10% সিট হচ্ছে গিয়ে বাইরের জেনারেল মানুষদের জন্য, সেখানে আবার রিজার্ভেশন আছে বিভিন্ন ক্যাটাগরির ক্ষেত্রে। তো স্বাভাবিকভাবে সেটা খুবই ভালো স্কুল, মানে ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ স্কুল। এবার বিষয়টা রয়েছে সেখানে কি হতো, প্রতিদিনই রেমিডিয়াল টিচিং হতো। আমি এত গল্প কেন করছি, কারণ স্কুলটার যে সিস্টেমটা সেটাই হচ্ছে গিয়ে একটা অসাধারণ পদ্ধতি। সেখানে স্কুলের শেষে একটা 1.5 ঘন্টার একটা পিরিয়ড থাকতো, সেই টাইমটাতে প্রত্যেক টিচারকেই আলাদা আলাদাভাবে রেমিডিয়াল টিচিং দিতে হতো এবং সেটা ম্যান্ডেটারি ছিল। অর্থাৎ স্কুল আওয়ার যদি হয় ধরো 1:30 অবধি, তাহলে 1:30 থেকে পরের যে 1.5 ঘন্টা সেই টাইমটা রেমিডিয়াল টিচিং দিতে হতো। তার মানে যে সমস্ত ছাত্রছাত্রীরা পিছিয়ে গেছে তারা স্বাভাবিকভাবেই পরের দিন বা পরের সেগমেন্টে সে সে আর পিছিয়ে থাকতো না। এবার প্রশ্ন করতে পারো যে স্যার প্রতিদিন তো আর পরীক্ষা হয় না, ইভ্যালুয়েশন হয় না, তাহলে প্রতিদিন রেমিডিয়াল টিচিং কি করে আসতো? ওই সমস্ত স্কুলগুলোতে প্রতিদিনই মানে ক্লাস টেস্ট প্রত্যেক দিনই হয়, সারপ্রাইজ টেস্ট, ক্লাস টেস্ট, নানা ধরনের টেস্ট আছে, সেগুলো হতে থাকে। এবং সেখানে যারা কম নম্বর ঠিক না, মানে যারা পিছিয়ে আছে বলে মনে হয় তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে রেমিডিয়াল টিচিং দিতে হয়। এবং এই পদ্ধতি অনেক ভালো ভালো স্কুলও মানে সপ্তাহে একদিন, আমাদের যেমন প্রায় প্রতিদিনই হতো স্কুলটাতে, অন্য অন্য অনেক স্কুল আছে যেখানে সপ্তাহে একদিন করে, বিশেষ করে শনিবার দিন করে রেমিডিয়াল টিচিং এর ব্যবস্থা করে, যাতে কোনো ছাত্রছাত্রী পিছিয়ে না থাকে। এবার কি কি অবজেক্টিভস রয়েছে এই রেমিডিয়াল টিচিং এর, উদ্দেশ্য কি? নাম্বার 1, to support students who are performing poorly in comparisons to the peers। অন্য অন্য ছাত্রছাত্রীদের সঙ্গে যদি তুলনা করা হয় তাহলে সেই তুলনামূলকভাবে যে সমস্ত ছাত্রছাত্রীরা পিছিয়ে আছে তাদেরকে রেমিডিয়াল টিচিং দেওয়া হয়। Number 2, as teacher provide learning activities and practical experience to students depending on their skills and requirement and using the curriculum and teaching techniques used in the school। এখানে শিক্ষক আলাদাভাবে কোনো শিক্ষার্থীকে বা কিছু জন শিক্ষার্থীকে যখন রেমিডিয়াল টিচিং দেন, তখন আলাদা আলাদা অ্যাক্টিভিটিস এবং প্র্যাকটিস টিচিং বা প্র্যাকটিসের মাধ্যমে তাদেরকে পড়াতে পারেন বা আলাদা আলাদা ইকুইপমেন্ট ব্যবহার করে পড়াতে পারেন, এটাও এক ধরনের উদ্দেশ্য। নাম্বার 3 বলছে,
instructor should have professional training in order to assist student in developing general abilities like collaboration, problem solving, student management, communication, self learning, self management, imagination and critical thinking and information technology use. এইগুলোর মানে হলো যে শুধুমাত্র পড়াশোনার ক্ষেত্রেই যে কোনো ছাত্রছাত্রীকে রেমিডিয়াল টিচিং দেওয়া হয় এটা একদমই নয়। কিছু কিছু ছাত্রছাত্রীদের বিহেভিয়ারাল মডিফিকেশনের জন্য, কিছু কিছু ছাত্রছাত্রীদের কিছু প্রবলেম সলভ করার জন্য, কিছু কিছু ছাত্রছাত্রীদের কমিউনিকেশন প্রবলেম দূরীকরণ করার জন্য রেমিডিয়াল টিচিং দেওয়া হয়ে থাকে। এই বিষয়টা আরেকবার আমি বলছি, ধরো কোনো একটি ছাত্র বা ছাত্রী ক্লাসে খুব গন্ডগোল করে, সে পড়াশোনায় ভালো কিন্তু সে পড়াতে দেয় না শিক্ষকদের, তাকেও রেমিডিয়াল টিচিং দেওয়ার প্রয়োজন আছে, কারণ তার বিহেভিয়ারাল প্রবলেম আছে, সে সঠিকভাবে বিহেভিয়ার করতে পারছে না ক্লাসের মধ্যে, তার জন্য তুমি তাকে আলাদাভাবে তাকে রেমিডিয়াল টিচিং দিতে পারো এবং তার মাধ্যমে ক্লাসের অন্য ছাত্রছাত্রীরা যেরকম ডিসিপ্লিন মেনটেন করে চলে সেই ডিসিপ্লিন মেনটেন করাও তুমি তাকে শেখাতে পারো, এটাও রেমিডিয়াল টিচিং এর মধ্যেই পড়ে। আমার কথা কি বুঝতে পারছো? কথা শোনা যাচ্ছে, রেসপন্স করতে হবে একটু। আচ্ছা বেশ, বুঝতে তো অবশ্যই পারছো। পরের পয়েন্ট দেখছি। নেক্সট পয়েন্ট বলছে টু হেল্প স্টুডেন্টস consolidate their foundational knowledge in a variety of courses, master learning processes, and build their confidence and improve their learning efficiency, and teachers also developed the tailored instructional courses with the intensive remedial support. কিছু কিছু ক্ষেত্রে স্টুডেন্টদেরকে পড়ানো এবং তাদেরকে পড়ানোটা এনাফ নয়, তাদের মধ্যে অনেক সময় কনফিডেন্সের অভাব থাকে, মোটিভেশনের অভাব থাকে, সেলফ কনফিডেন্সের অভাব থাকে, এই সমস্ত বিষয়গুলোর ক্ষেত্রেও রেমিডিয়াল টিচিং দেওয়া যেতে পারে, এটাও এক ধরনের অবজেক্টিভস অর্থাৎ এই রেমিডিয়াল টিচিং করার ক্ষেত্রে। এবং লাস্ট যে পয়েন্টটা বলছি সেটা বলছি যে রেমিডিয়াল এডুকেশন হেল্প স্টুডেন্ট ডেভেলপড পজিটিভ অ্যাটিটিউড অ্যান্ড ভ্যালুস, অর্থাৎ রেমিডিয়াল টিচিং এর মাধ্যমে ছাত্রছাত্রীদের সর্বদাই পজিটিভ একটা অ্যাটিটিউড তৈরি করা হয় এবং স্টাবলিশড দ্য ফাউন্ডেশনস ফর দ্য লাইফ লং লার্নিং, সারা জীবনব্যাপী যাতে তারা সঠিক পদ্ধতিতে শিক্ষা গ্রহণ করতে পারে এবং তাদের বিহেভিয়ার এবং তাদের যে অ্যাটিটিউড সেটা যাতে সবসময় সারা জীবনব্যাপী একটা পজিটিভিটি কাজ করে এবং গেটস দেম রেডি ফর দ্য ফার্দার এডুকেশনস অ্যান্ড দ্য ওয়ার্ক ফোর্স, এবং তারা যাতে ভবিষ্যতের যে শিক্ষা সেটাকেও সঠিকভাবে গ্রহণ করার জন্য সর্বদা প্রস্তুত থাকে, এই কারণগুলো পজিটিভ ভাবে ছাত্রছাত্রীদের কাছে তুলে ধরার জন্য রেমিডিয়াল টিচিং প্রদান করা হয়ে থাকে। এইটুখানির মধ্যে কোনো প্রশ্ন থাকলে করতে পারো। আছে প্রশ্ন? শোনা তো নিশ্চয়ই যাচ্ছে। দিলীপ কিসকু বুঝতে পারছো? যারা বই নিয়ে নিয়েছো বই খুলে কিন্তু বসো এবং সেটা থেকেই পড়ো, আর যারা বই নেওনি তাদের বিষয়টা আমার জানা নেই যে পড়াশোনা করে কেন বই নেওনি, আর বই তো শেষ হয়ে গেছে আমাদের, এইবারের শেষ, আবার নতুন করে প্রিন্ট হবে। এবার আমরা আসবো পরের অংশ, অর্থাৎ আইডেন্টিফাইং লার্নিং ডিফিকাল্টিস। এটার মানে হলো তুমি তো রেমিডিয়াল টিচিং তো দেবে, কিন্তু রেমিডিয়াল টিচিং কাদের দেবে, কখন দেবে? যখন তুমি প্রবলেম খুঁজে পাবে তখনই নিশ্চয়ই দেবে। এখন প্রবলেমগুলো কি কি আসতে পারে তার একটা জেনারেল ধারণা এখানে দেওয়া হয়েছে। এটা মানেই যে এই প্রবলেমগুলোই শেষ প্রবলেম, আর কোনো প্রবলেম নেই, এটা কিন্তু ভাবতে চেও না। এটা কিছু কমন প্রবলেমগুলোকে একত্রিত করে নোট বানানো হয়েছে, বাট এই প্রবলেমগুলো ছাড়াও অনেক ধরনের প্রবলেম থাকতে পারে। বলছে রেমিডিয়াল ইনস্ট্রাকশন begins by the identifying the students learning obstacles, স্টুডেন্টদের পড়াশোনার ক্ষেত্রে যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো থেকেই কিন্তু মূলত এই রেমিডিয়াল টিচিং কনসেপ্টটা এসছে। ফলোইং দ্য আইডেন্টিফিকেশন of those problems, the instructor must implement remedial instruction while keeping these problems in mind.
কোনো ছাত্র বা ছাত্রীর যে সমস্ত সমস্যা তৈরি হচ্ছে সেই সমস্যাগুলোকে সলভ করার জন্যই ইনস্ট্রাক্টর, তার মানে তিনি টিচার, সেই টিচার এই সমস্যাগুলো সলভ করার বিষয়টি মাথায় রেখেই তিনি রেমিডিয়াল টিচিং এর যে লেসন প্ল্যান এবং রেমিডিয়াল টিচিং এর যে পদ্ধতি সেটা তৈরি করবেন। দ্য চ্যালেঞ্জেস ইনক্লুড, এখানে নিচে কয়েকটা সমস্যার কথা তোমাদেরকে বলছি, মন দিয়ে শোনো। নাম্বার 1 বলছে লো লেভেল অফ কম্প্রিহেনশন। কিছু কিছু ছাত্রছাত্রী আছে যাদের কম্প্রিহেনশন মানে বোধগম্যতা কম থাকে, অর্থাৎ কম বোঝে, তাদেরকে শ্রেণীর সমকক্ষ করে তোলার জন্য রেমিডিয়াল টিচিং দিতে হবে। পোর মেমোরাইজেশনস অ্যান্ড পোটেনশিয়াল, কিছু ছাত্রছাত্রী ভালোই বোঝে কিন্তু মনে রাখতে পারে না, বারবার তাদেরকে পড়িয়ে মনে রাখাতে হবে। ফেলিওর টু আন্ডারস্ট্যান্ড দ্য ইনস্ট্রাকশনস অ্যান্ড ইমপ্লিমেন্ট দেম, কিছু ছাত্রছাত্রী ইনস্ট্রাকশন বোঝে না, কি বলা আছে কি করতে হবে সেটা বুঝতে পারে না। অনেক ছাত্রছাত্রীকে দেখতে পাবে পরীক্ষার প্রশ্ন বোঝে না, যেখানে দুটো লিখতে বলেছে সেখানে 5টা লিখে আসে, আর যেখানে 5টা লিখতে বলেছে সেখানে একটা লিখে আসে। এরকম সমস্যা বাচ্চাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই হয়। সেই জায়গায় তাদেরকে ইনস্ট্রাকশন গুলোকে ভালো করে বোঝানোর জন্য রেমিডিয়াল টিচিং এর দরকার আছে। নেক্সট পয়েন্ট হচ্ছে ল্যাক অফ মোটিভেশন টুয়ার্ডস লার্নিং, কিছু ছাত্রছাত্রীরা পড়াশোনার ক্ষেত্রে মোটিভেশনে তাদের খুবই প্রয়োজন, যেমন তোমাদের প্রয়োজন, তোমরা ভাবছো পরীক্ষা হবে না, আর পরে কি হবে, বয়স হয়ে গেছে, এই সমস্ত অনেক নেগেটিভ থট তোমাদের মধ্যে আছে। আবার অনেকের বিয়ের বয়স হয়ে গেছে, সেই চিন্তাতেও দিনরাত ভুগছো। তো সমস্ত দিক থেকে যেটা হচ্ছে যে ল্যাক অফ মোটিভেশন একটা ভীষণ পরিমাণে গুরুত্বপূর্ণ তোমাদের ক্ষেত্রে। তো রেমিডিয়াল টিচিং এ এই মোটিভেশনের একটা বিষয় রয়েছে, মোটিভেশন মাধ্যমে তাদেরকে সঠিক পথে নিয়ে আসা যায়। নিড অ্যাডিশনাল টাইম টু কম্প্রিহেন্ড সার্টেন টাস্ক, কিছু ছাত্রছাত্রী থাকে যারা স্লো লার্নার, অর্থাৎ বেশিরভাগ ছাত্রছাত্রী যেটা 15 মিনিটে শিখে যাবে বা 50 মিনিট শিখে যাবে, কিছু ছাত্রছাত্রী থাকবে যাদের এই একই জিনিস শিখতে 90 মিনিট সময় লাগতে পারে। তো যাদের বেশি সময় লাগবে তারা তো ক্লাসে বেশি সময় পাচ্ছে না, তখন তোমাকে আলাদাভাবে তাকে টাইম দিয়ে তাকে শেখাতে হবে। অর্থাৎ স্লো লার্নারদের জন্য রেমিডিয়াল টিচিং প্রয়োজন আছে। বলছে ইনএবিলিটি টু আন্ডারস্ট্যান্ড কমপ্লেক্স কনসেপ্ট, কিছু ছাত্রছাত্রী থাকে যারা জটিল বিষয়টা সহজে বুঝতে পারে না, তাদের জটিল বিষয়টাকে বোঝানোর জন্য রেমিডিয়াল টিচিং দরকার। অ্যান্ড ডিফিকাল্টিস ইন প্রবলেম সলভিং, কিছু ছাত্রছাত্রী প্রবলেম সলভ করতে পারে না, যেমন অঙ্কের ক্ষেত্রে, ম্যাথামেটিক্সের ক্ষেত্রে, তাদের জন্য রেমিডিয়াল টিচিং। অ্যান্ড লো সেলফ অ্যাসুরেন্স উইথ মিনিমাম সেলফ এক্সপেকটেশন, কিছু ছাত্রছাত্রী থাকে লো সেলফ অ্যাসুরেন্স উইথ মিনিমাম সেলফ এক্সপেকটেশন, কিছু ছাত্রছাত্রী সেলফ এক্সপেকটেশন সেরকম ভাবে থাকে না রেজাল্ট করার ক্ষেত্রে, এবং এই সেলফ অ্যাসুরেন্স নিজের আত্ম যে নিজের মন থেকে কিছু চাওয়া যে আমি এটা করতে পারবো, এই বিষয়টা কম থাকে তাদের মধ্যেও, সেই ভালো রেজাল্ট করার বা শেখার যে আত্মতুষ্টি সেটা জাগ্রত করার জন্য রেমিডিয়াল টিচিং এর প্রয়োজন আছে। এইটুখানের মধ্যে কোনো প্রশ্ন থাকলে করতে পারো। আমার কথা তো নিশ্চয়ই খুব ভালোভাবেই শুনতে পাচ্ছ। প্রশ্ন আছে কারো? থাকার কথা না, নোটটা সহজ আছে। নেই প্রশ্ন। রুবিনুর পারভিন এন্ড সামিমা আক্তার শুনতে পাচ্ছ? শ্রাবণী বুনিয়া শুনতে পাচ্ছ নিশ্চয়, সৌরভ দে শুনতে পাচ্ছ। আমরা তাহলে পরের অংশে চলে যাই, পরের অংশে চলে যাই। বেশ, কোনো প্রশ্ন থাকলে দেখো কর। এতগুলো কেন বললো? একটা কতই নিয়ে যায়, এটা খা। না আমি খাবো না, আমি 3টা খাই। একটা নিয়ে নিয়ে যা, কাউকে কাউকে দিয়ে দে, দরজাটা আটকে যা। কোনো প্রশ্ন নেই কারো? প্রশ্ন করো। প্রশ্ন করো। হুম বুঝতে পারলাম না কোন জায়গাটা আছে।
এফিক্যাসি, হ্যাঁ দেখে নিও মিনিংটা, ঠিক আছে, খুঁজে নিও। আমরা পরের যে অংশটায় আসবো এটা একটু বুঝে নিতে হবে, এই অংশটা, হ্যাঁ। এখানে মূলত 6টা পয়েন্ট আমরা পড়বো, মানে পয়েন্ট ঠিক নয়, এটা হলো স্ট্র্যাটেজিস রেমিডিয়েল টিচিং, মানে রেমিডিয়েল টিচিং কোন কোন পদ্ধতির মাধ্যমে দেওয়া হয়ে থাকে সাধারণত। তো নানা ধরনের পদ্ধতি আছে, তার মধ্যে 6টা পদ্ধতি আমরা দেখব। দেখি কি কি আছে। একটু একবার চোখের দেখা দেখে নাও, তারপর আমি বলে দিচ্ছি। এক নম্বর যে পয়েন্ট আছে, 1 নম্বর পয়েন্ট বলছে যে ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশনাল প্রোগ্রাম। নামটা একটু মনে রাখতে হবে এবং মুখস্থ করে নিতে হবে, কারণ এইটা থেকে টেটে প্রশ্ন অলরেডি এসে গেছে। প্রশ্ন ছিল যে আইইপি এর ফুল ফর্ম কি। অপশনে থাকবে ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশনাল প্রোগ্রাম, ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশন প্রোগ্রাম, ইন্ডিভিজুয়াল এডুকেশনাল প্রোগ্রাম অ্যান্ড ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশনাল পারফরমেন্স। এরকম একটু একটু চেঞ্জ করে দেবে। এবার তুমি সঠিকটা না জানলে এর উত্তর পারবে না। সাধারণত CWSN বাচ্চাদের ক্ষেত্রে এই ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশনাল প্রোগ্রামটা ভীষণ পরিমাণে প্রয়োজন। বিষয়টা কি একটু দেখে নিই। To fulfill the learning needs of individual people, the individualized educational program aims to reinforce the foundations of learning, help people overcome their learning difficulties, and develop their potentials. To fulfill the learning needs, ব্যক্তিগতভাবে কোনো ছাত্র বা ছাত্রীর যে যে খামতিগুলো রয়েছে শিখনের ক্ষেত্রে, সেগুলোকে পূরণ করার জন্যই বা তাদের ফাউন্ডেশন অফ লার্নিংকে আরো মজবুত করার জন্যই এই আইইপি বা ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশনাল প্রোগ্রাম প্রচলিত আছে। ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশন প্রোগ্রাম শুড ইনক্লুড শর্ট টার্ম গোল অ্যান্ড লং টার্ম গোল and term teaching objectives and learning steps and activities and reviews to ensure that the program is implemented effectively. বিষয়টা আরো সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। এখানে একটি ছাত্র বা ছাত্রীর একটি কেস স্টাডি বা কেস হিস্ট্রি তৈরি করা হয়, মানে একটি ডায়েরি তৈরি করা হয়। সেখানে সেই ছাত্র বা ছাত্রীটির প্রথম থেকে শেষ অবধি বা ওই পর্যন্ত কেন শিখতে পারছে না, কি কি শিখতে পারেনি, কি কি প্রবলেম আছে সেটা নথিবদ্ধ করা হয়, এবং সেই নথিবদ্ধ করে সেখানে কিছু শর্ট টার্ম গোল এবং লং টার্ম গোল তৈরি করা হয়। কিরকম শর্ট টার্ম গোল? ধরো কোনো ছাত্র বা ছাত্রী এরোপ্লেন বানান জানে না, তাহলে তুমি আগে তো এতে এরোপ্লেন হয় সেটা তো আগে এটা শেখাবে। তাহলে শর্ট টার্ম গোল হবে তোমার এ শেখানো, লং টার্ম গোল হবে তারপরে অ্যাপেল শেখানো, তারপরে শেখাবে তুমি এরোপ্লেন, কারণ এরোপ্লেনটা কঠিন। তার মানে লং টার্ম গোল হচ্ছে গিয়ে তোমার এরোপ্লেন শেখানো, আর শর্ট টার্ম গোল হচ্ছে এ শেখানো পরে অ্যাপেল শেখানো। এরকম কিছু শর্ট টার্ম অ্যান্ড লং টার্ম গোল নির্ধারণ করে সেই ছাত্র বা ছাত্রীটির যে লার্নিং ডিফিকাল্টিস রয়েছে সেগুলোকে সংশোধন করে তাকে শেখানোই হচ্ছে সেই শিক্ষকের কাজ। টিচার্স মাস্ট ইভালুয়েট দ্য এফেক্টিভনেস of the work, try to gather opinions of peoples and improvisation and betterment. এই ক্ষেত্রে শিক্ষক বা শিক্ষিকা সর্বদাই ছাত্র বা ছাত্রীর বেটারমেন্টের দিকে তাকে এগিয়ে নিয়ে যাবে, অর্থাৎ তাকে তার বর্তমান যে কন্ডিশনস রয়েছে সেই অবস্থা থেকে তাকে এগিয়ে নিয়ে যাওয়াই শিক্ষক বা শিক্ষিকার প্রধান কাজ। এই অবধি কোনো প্রশ্ন থাকলে করতে পারো।
তোমরা অ্যাকচুয়ালি যে প্রশ্নগুলো করো আমাকে, যে এটা আরেকবার বলুন, ওই পয়েন্টটা আরেকবার বলুন, তোমরা কিন্তু প্রশ্ন এটা আমাকে করো না। প্রশ্ন মানে কিন্তু এটা বুঝে নিয়ে তার মধ্যে প্রশ্ন। আচ্ছা, ইন্ডিভিজুয়ালাইজড যে বললে আরেকবার বলুন, বলে দিচ্ছি। ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশনাল প্রোগ্রাম হচ্ছে কোনো ছাত্র বা ছাত্রীর যার যেটা সমস্যা আছে সেটাকে আইডেন্টিফাই করে কিছু লং টার্ম গোল এবং শর্ট টার্ম গোল সিলেক্ট করে সেটাকে সংশোধন করা। এক কথায় এটাই। আমাদের সেকেন্ড যে পয়েন্টটা আসবে সেটা হচ্ছে পিয়ার সাপোর্ট প্রোগ্রাম। এটাও বুঝতে পারছো, পিয়ার সাপোর্ট প্রোগ্রাম মানেই হচ্ছে ক্লাসে যে ছাত্র বা ছাত্রী একটু ভালো বোঝে বা ভালো জানে তাকে দিয়ে অন্য ছাত্রছাত্রীদেরকে পড়ানো। তার কারণ অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে টিচারের কাছে পড়তে ছাত্রছাত্রীরা যে ধরনের ভয় পায়, অনেক ক্ষেত্রে নিজের বন্ধু বা বান্ধবীর কাছে পড়তে সেই ভয়টা পায় না। ফলে পিয়ার টিচিংটা অনেক ক্ষেত্রে এফেক্টিভ রেজাল্ট দেয়। সেক্ষেত্রে পিয়ার টিচিং বা পিয়ার সাপোর্ট নেওয়া হয়। Teachers may train the people who perform better in the certain subject to become little teachers and who will be responsible for helping schoolmates with the learning difficulties in group teaching and self-study lessons as well as outside class. টিচার যে ছাত্র বা ছাত্রীকে মনে করবেন যে সেই ছাত্রছাত্রী ভালো পারফরমেন্স আছে, তাকে আরো একটু ভালোভাবে ট্রেনিং দিয়ে কিছু গ্রুপের ছাত্রছাত্রীদেরকে পড়ানোর দায়িত্ব দেবেন এবং ক্লাসের শেষে মানে আউটসাইড অফ ক্লাস, যে সময় ক্লাস অফ যাবে সেই সময় ওই পিয়ার গ্রুপ অন্য অন্য ছাত্রছাত্রীদের বা যারা দুর্বল ছাত্রছাত্রী তাদেরকে শেখাবেই। এটাও এক ধরনের রেমিডিয়াল টিচিং, কারণ ক্লাসের বাইরে শিক্ষা দেওয়া হচ্ছে তাই। ক্লাসের বাইরে মানে ক্লাসের যে রুটিন সেই রুটিনের বাইরে। Peer support program help people's reinforcement the knowledge and developed their communication and cooperation skills as well as good interpersonal relationship. এই পিয়ার সাপোর্টের মাধ্যমে ছাত্রছাত্রীরা যেরকম ভাবে ভালোভাবে বুঝতে পারে, কমিউনিকেট করতে পারে, কোঅপারেট করতে পারে, স্কিলস শিখতে পারে, তার সঙ্গে সঙ্গে স্টুডেন্টদের সঙ্গে মানে পিয়ার টিচারদের সঙ্গে অন্য অন্য ছাত্র বা ছাত্রীদের একটা সুসম্পর্ক বা ইন্টারপার্সোনাল রিলেশনশিপ তৈরি হয়। এটাও পিয়ার সাপোর্ট প্রোগ্রামের অন্যতম একটি উদ্দেশ্য। কারো কোনো প্রশ্ন থাকলে বলো। হ্যাঁ, পিয়ার লার্নিং এটাই। বলো বলো। ফর্মাল এডুকেশন মানে যে এডুকেশনের মধ্যে একটা সিলেবাস আছে, একটা নির্দিষ্ট কোর্স ডিউরেশন আছে এবং এবং অনেক রুলস এন্ড রেগুলেশনস আছে। যেমন স্কুলের পড়াশুনো একটা নির্দিষ্ট সিলেবাস অনুসারেই পড়তে হয় তোমাকে এবং নির্দিষ্ট রুটিন মেনটেন করেই পড়াশোনাটা করতে হয় এবং পরীক্ষা দিতে হয়। তো এটাকে আমরা বলি ফর্মাল এডুকেশন। আর ইনফর্মাল হচ্ছে যেখানে এই নিয়ম নীতিগুলো শিথিল, তুমি তোমার মতো করে পড়বে, সেগুলোকে আমরা ইনফর্মাল এডুকেশনের মধ্যে ফেলি। ঠিক আছে, যেমন তুমি কোনো একটা বই পড়ে নলেজ গেইন করছো, তুমি সংবাদপত্র পড়ে গেইন করছো, হতেই পারে, সেগুলো ইনফর্মাল। আমাদের পরের আরেক হুম হুম এটাও ইনফর্মালের মধ্যেই। এটা ঠিক মানে হ্যাঁ, বলো বলো। ডিস্টেন্স লার্নিং এর ক্ষেত্রেও ডিস্টেন্স লার্নিং এর ক্ষেত্রেও কিছু নিয়ম নীতি আছে। ডিস্টেন্স লার্নিং এর ক্ষেত্রেও কিছু নিয়ম নীতি আছে, নিয়মের শিথিলতা আছে, কিন্তু তার মানে এই নয় যে সেখানে নিয়ম নেই। সেখানেও নির্দিষ্ট সময় পরীক্ষা হয় বছরের, নির্দিষ্টভাবেই তোমাকে পড়াশুনো করতে হয়, কিন্তু সেখানে শিথিলতা আছে। ঠিক আছে, সেটা ওয়ান কাইন্ড অফ ফর্মাল এডুকেশনের মধ্যেই কিন্তু পড়বে। ফর্মাল, ইনফর্মাল, নন ফর্মাল, ওটা হচ্ছে নন ফর্মালের মধ্যে ফেলি আমরা। হুম, শুনতে পাচ্ছি না তোমার কথা। ইনফর্মাল এডুকেশন যা শিখবে যেখান থেকে সবই ইনফর্মাল। ইনফর্মাল। হুম 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 হুম, ওকে। আচ্ছা, পরের একটা
পয়েন্ট আসছে সেটা হচ্ছে রিওয়ার্ড স্কিম। এটা জানো, রিওয়ার্ড স্কিম মানে হচ্ছে পুরস্কার দেওয়া, হ্যাঁ? তো ছাত্রছাত্রীদের তুমি কি করতে পারো? মোটিভেট করতে পারো, পুরস্কার দিতে পারো। কিরকম ভাবে? টু মোটিভেট people's teachers must implement reward scheme which focused on the guiding people to set their own objectives and plans and positively reinforcing their good performance. To design the reward, teachers must take note on the following. এখানে টিচার কি করবে? পুরস্কার তো দেবে, কিন্তু পুরস্কার দেওয়ার ক্ষেত্রে টিচারকে কয়েকটা জিনিস একটু মাথায় রাখতে হবে। কিরকম জিনিস একটু পড়ি। নাম্বার 1 বলছে সেট ক্লিয়ার এন্ড স্পেসিফিক টার্গেট। নির্দিষ্ট কিছু স্পেসিফিক টার্গেট সেট করে পুরস্কার দিতে হবে। সেট অ্যাচিভেবল অবজেক্টিভস, এমন অবজেক্টিভস তোমাকে তোমাকে দিতে হবে যাতে ছাত্রছাত্রীরা অ্যাচিভ করতে পারে। যেমন তুমি একটা পরীক্ষা নিয়েছো, তুমি বলতে চাইছো যে আমি যারা 100-তে 100 পাবে তাদেরকে আমি পুরস্কার দেব। তো এক্ষেত্রে কি হবে? তুমি কঠিন প্রশ্ন করেছো, হয়তো 100-তে 100 পাওয়া অনেক ডিফিকাল্ট। তাহলে ছাত্রছাত্রীরা অনেকেই পাবে না বা পেলো না কেউই, তাহলে তারা হতাশ হবে। পরের বার যদি একই স্কিম তুমি খাটাও যে আবার যারা 100-তে 100 পাবে তাদের পুরস্কার দেবো, ওরা ওরা আর ইন্টারেস্টেড হবে না, কারণ ওরা জানে যে তুমি এমন কঠিন প্রশ্ন করবে, কেউই পাবে না। তো তোমাকে এমন একটা লক্ষ্যমাত্রা সেট করে দিতে হবে যেটা একটু চেষ্টা করলে ওরা পারবে। এবং এখানে আরেকটি কথা মনে রেখো, যদি তুমি মনে করো যে পুরস্কার দেবে, তাহলে তুমি সঙ্গে সঙ্গেই দিয়ে দেবে। অর্থাৎ কোনো ছাত্রছাত্রীকে মনে করলে বলবে আজকে যদি ক্লাসে তোমরা কেউ এইটা ভালোভাবে লিখতে পারো তাহলে আমি তোমাদের 2টো চকলেট দেবো, তাহলে তোমাকে ওই পুরস্কারটা ওই দিনই দিয়ে দিতে হবে। তুমি যদি বলো যে আমি পরে দেবো তোমাকে, তুমি একবার দুবার করার পর তোমার কথা আর ওরা বিশ্বাস করবে না, বলবে হয়তো স্যার এরকমই করে, দেয় না পুরস্কার। তাহলে তোমাকে ওরা তুমি অবিশ্বস্ত টিচারে পরিণত হবে। অর্থাৎ রিওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে তুমি যে পজিটিভ দিকটা ছিল তুমি সেটাকে নেগেটিভ দিকে নিয়ে চলে গেছো, তুমি ওদেরকে পুরস্কৃত করোনি, তুমিই অন্যায়কারী হয়ে যাবে। এবার হচ্ছে রিভিউ অ্যান্ড রিভাইজ দ্য রিওয়ার্ড স্কিম রেগুলারলি অ্যান্ড ইনভাইট পেরেন্টস। এখানে তোমাকে বারবার তার বাবা মাদেরও ডাকতে হবে এবং সবার মধ্যে একটা ইমপ্রুভমেন্ট ওয়ার্ক, মানে একটা সকলের কোলাবোরেশনে যাতে ছাত্রছাত্রীটির ইমপ্রুভমেন্ট হয়, এটাই তোমাকে লক্ষ্যমাত্রা স্থির করে দিতে হবে। কোশ্চেন আছে? নেই? পূজা বসাক শুনতে পাচ্ছ? সুপর্ণা পাল? সুপর্ণা শুনতে পাচ্ছ? রিয়া কিছু বলছো? শুনতে পাচ্ছি না, একবার বলো। সব কাজের ক্ষেত্রেই তুমি কিছু ছাত্রছাত্রী পাবে যারা একবারে শিখতে পারছে না, তো বাড়িতে বারবার রিপিট করতে হবে। তুমি তো একবার দুবার রিপিট করে দিলে ক্লাসে বা বাইরে, তো সেক্ষেত্রে পেরেন্টসদের তোমাকে ইনভলভ করতে হবে। বা কোনো ছাত্রছাত্রীর এই যে একটু পর আমরা পড়বো হ্যান্ডলিং পিপলস বিহেভিয়ার প্রবলেম আছে, তোমার সাথে বাজে ব্যবহার করে বা সে তার একটা চুরি করার একটা প্রবণতা আছে, তাহলে এগুলো শোধরানো তোমার পক্ষে সম্ভব না। একবার দুবারে তুমি কি শোধরাবে বা তুমি রেমিডিয়াল টিচিং দিয়ে কিভাবে শোধরাবে? তখন বাবা মাকে ডাকতে হবে, কনসাল্ট করতে হবে বিষয়টা, তাদেরকেও দায়িত্ব দিতে হবে যে আপনারাও বাড়িতে দেখবেন। এই সমস্ত ক্ষেত্রে বাবা মাকে ইনভলভ করতে হবে। এখন তুমি যদি মানে ভাবো যে তুমি একটা লেসন পড়িয়েছো, সেটার ক্ষেত্রেও যদি ডাকো, তাহলে তোমাকে রেখেছে কেন বা তুমি কেন আছো, সেগুলো না, যেগুলো পেরেন্টসদের হেল্প নিয়ে করতে হবে সেক্ষেত্রেই তুমি বাবা মাকে ইনভলভ করবে। নেক্সট পয়েন্ট হচ্ছে দেখো হ্যান্ডেলিং পিপলস বিহেভিয়ার প্রবলেম কি করে হ্যান্ডেল করবে। টিচার শুড observe the following when the dealing with the behavioral problems of peoples. Always observe the performance of the peoples in class and their behavior in groups. সব সময় তুমি ক্লাসে একটা ছাত্র বা ছাত্রী কিরকম পারফরমেন্স করে সেটা লক্ষ্য করবে এবং গ্রুপে সে কিরকম ব্যবহার করে সেটাও লক্ষ্য করবে টিচার হিসাবে। And establish choose the relationship with the peoples and develop মিউচুয়াল ট্রাস্ট অ্যান্ড লিসনিং কেয়ারিং টু হোয়াট দে সে। সবসময় তুমি ছাত্রছাত্রীর সঙ্গে একটা সুসম্পর্ক তৈরি করবে। ছাত্রছাত্রীদের সঙ্গে ভালো সম্পর্ক না হলে তোমার পড়িয়ে কোনো লাভ নেই, তোমার কথা ওরা শুনবে না, তুমি ওদের কথা শুনবে না। অর্থাৎ তুমি যদি বাজে বিহেভ করো সেটা কিন্তু খুব খারাপ। এমনকি তোমরা যে লেভেলের শিক্ষক বা শিক্ষিকা হতে চলেছো সেই লেভেলটা কিন্তু খুবই ভয়ানক একটা লেভেল, এটা মনে রেখো। এই
ছোটদের যদি তুমি মানসিকভাবে আঘাত করো বা তাদের সাথে বাজে ব্যবহার করো, ওরা কিন্তু সারা জীবন সেটা মনে রাখবে। কারণ তোমরাও রেখেছো, তোমার প্রাইমারি স্কুলে কেউ তোমার সাথে বাজে বিহেভ করলে তোমার সেটা মনে থেকে গেছে, কিন্তু কলেজে গিয়ে তোমাকে কেউ গালাগালি দিলেও তোমার মনে নেই, কারণ তুমি তখন ম্যাচুরিটির পর্যায়ে পৌঁছে গেছো। আর ছোটবেলায় তোমার কথাটা পুরোপুরি মনে গেঁথে গেছিল, বা তুমি তখন অত্যন্ত পরিমাণে ইমোশনাল অ্যান্ড সেন্সিটিভ ছিলে। তার জন্য সেই সময়কার যে ঘটনা সেটা স্মৃতির মধ্যে বেশি পরিমাণে দাগ কাটে। তাই যদি ছোটবেলায় কোনো ছাত্র বা ছাত্রী মনে করে যে এই টিচার আমার ভালো নয়, এই টিচার ভালো নয়, তাহলে সেই রেশ বহুদিন ধরে চলে। ছোটবেলায় তুমি যাকে ভয় পেতে সেটা তোমার বহুদিন ধরে চলেছিল, প্রায় 8, 9, 10 অবধি তুমি তাকে ভয়ই পেতে বা এখনো ভয় পাও। এটার কারণ হচ্ছে ওই সময়ের ইমপ্রেশনটা অনেক বেশি পরিমাণে দাগ কাটে। আমি কি ঠিক বলছি? তাহলে সেই জায়গা থেকে তোমাদের বিহেভিয়ার এবং তোমাদের যে মেলামেশা মানে ছাত্রছাত্রীর সঙ্গে, সেটা অত্যন্ত সতর্কভাবে করতে হবে। এখানে প্রশ্ন আসে একটা ইন্টারভিউতে, মেয়েদের ক্ষেত্রে আসে অনেক সময় বা ছেলেদের ক্ষেত্রে আসে, যে তুমি ছাত্রছাত্রীদের সঙ্গে কি রকম ব্যবহার করবে, বলো, উত্তর দাও। বলো, ছাত্রছাত্রীদের সঙ্গে তোমার আচরণ কিরকম হবে? বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে তোমার আচরণ কিরকম হবে? মনে রাখো, ইন্টারভিউতে তুমি যতই পারদর্শী হও, আর তুমি যদি মানে খুবই ভালো রেজাল্টও করো টেটে, কিন্তু ইন্টারভিউয়ার যদি বুঝতে পারে যে তুমি মানসিকভাবে সুস্থ নাও বা তোমার ছাত্রছাত্রীদের সঙ্গে বিহেভিয়ার ভালো নয়, তোমাকে কিন্তু শিক্ষক হিসেবে কোনো কেউই নির্বাচন করবে না। আমিও যদি ইন্টারভিউ বোর্ডে বসি, আমিও করব না। কারণ আমি চাইবো না যে একজন মানসিকভাবে অসুস্থ লোক স্কুলে গিয়ে জয়েন করুক, সে যতই ট্যালেন্টেড হোক। তো এরকম কিন্তু অনেক মানুষ থাকে যাদের মেন্টালি কিছু সমস্যাও আছে। তো তারা হয়তো পড়াশোনায় ভালো পাশ করে যায়, কিন্তু একা একা কথা বলে, স্কিজোফ্রেনিয়ায় ভুগছে, বা ছাত্রছাত্রীদের প্রতি একটা অল্পতেই রেগে গিয়ে চট থাপ্পড় মেরে দেয়, এই সমস্ত বিহেভিয়ার কিন্তু বোঝা যায়। এগুলো কিন্তু অড বিহেভিয়ার। আর এই জাতীয় লোক হলে কিন্তু তাকে মানে যার যে ইন্টারভিউ নিতে বসবেন সে কিন্তু ফেল করিয়ে দেবে তোমাকে, শূন্যও দিতে পারে। তো সেই জন্য এই ধরনের প্রশ্ন করে তার উত্তর তোমাকে দিতে হবে। কথাটা কেটে গেল বোধহয়, শুনতে পাচ্ছ? হয়তো কথাটা কেটে যাচ্ছে, এবার শোনা যাচ্ছে? কথাটা হয়তো কেটে গেছিল, এবার শুনতে পাচ্ছ? আমার কথাটা হয়তো কেটে গেছিল, এবার শুনতে পাচ্ছ? একজন একটু রেসপন্স করো। বেশ, ঠিক আছে, তাহলে আমি যেটা বলতে চাইছিলাম, যে বিহেভিয়ার কেমন হতে হবে মানে শিক্ষক শিক্ষিকাদের। একজন লিখেছে বন্ধুসুলভ আচরণ করতে হবে, হ্যাঁ, অবশ্যই বন্ধুসুলভ করতে হবে, তার সঙ্গে একটা মাদারলি হুড বিহেভিয়ার থাকবে মেয়েদের ক্ষেত্রে। আর ছেলেদের ক্ষেত্রে নিজের আপন ভাই বোন বা সন্তান সম আচরণ করতে হবে। যদি তোমার বয়স কম হয় তাহলে নিশ্চয়ই তুমি সন্তান হবে না। তোমার বয়স যদি নিজেরই হয় 23 বছর, তুমি বললে আমি আমার ছাত্রছাত্রীদের বাবার মতো দেখবো, তা তুমি তো আর ক্লাস 4 এর ছাত্রছাত্রীর বাবা হওয়া সম্ভব না, তাহলে তো তোমাকে 12 বছর বয়সে বিয়ে করতে হতো। তো সেটা পসিবল না। তখন তোমার উত্তর হবে যে আমার নিজের ভাই বোন অথবা পিতৃসম আচরণ করতে হবে, আর মায়েদের ক্ষেত্রে মাদারলি আচরণ করাটাই শ্রেষ্ঠ আচরণ। এই এই যে ক্লাস 1 থেকে 4 অব্দি বাচ্চাদের ক্ষেত্রে। আর বড়দের ক্ষেত্রে সেটা বন্ধুর মতো মিশবে, সেটা তো ঠিকই আছে। তো এইভাবেই উত্তর দেবে বুদ্ধি করে। এইবার আমরা পরের একটা পয়েন্ট আছে মানে পড়বো। এবার পয়েন্টটা বলছে, ডু নট ট্রাই টু চেঞ্জ অল দ্য ডেভিয়েন্ট বিহেভিয়ার অফ দ্য পিপল। তো এবার তোমাকে কি করতে হবে এক্ষেত্রে একটু জেনে রাখো। ধরো কোনো একটি ছাত্র বা ছাত্রীদের কিছু প্রবলেম আছে, অনেক প্রবলেম আছে। তুমি যদি ভাবো যে একদিনই সব প্রবলেম সলভ করে ফেলবে, এটা হয় না।
তুমি আস্তে আস্তে প্রবলেম সলভ করবে। আর রেফার টু দ্য কেসেস অফ দ্য কাউন্সিলর, এবং কোনো কোনো ক্ষেত্রে যদি দেখা যায় যে তার প্রবলেম তুমি সলভ করতে পারছো না, তখন তোমাকে ওই যে কাউন্সিলরের হেল্প নিতে হবে, স্পেশাল এডুকেটরের হেল্প নিতে হবে, তাকে কাউন্সেলিং করাতে হবে। তখন কিছু করার নেই, তোমার তোমার হাতের বাইরে সেটা। এখন কোনো ছাত্র বা ছাত্রী হয়তো ধরো কথায় কথায় গালাগালি দেয়, হয় অনেক ছাত্রছাত্রী আমরা মানে অনেক সময় পেয়েছি। এটা অ্যাকচুয়ালি সে যে অঞ্চল থেকে এসছে সেই অঞ্চলে ওইটাই প্রচলিত আছে। তো বাচ্চারা কি হয়, গালাগালির মানে অনেক সময় বোঝে না কিন্তু দিয়ে ফেলে। তো সেই জায়গা থেকে তুমি শোধরাতে পারছো না, বোঝাতে পারছো না, তখন তোমাকে কাউন্সিলিং করতে হবে, তার তো কাউন্সিলরের হেল্প নিতে হবে। বলো, কোনো প্রশ্ন থাকলে বলো। হ্যাঁ, সেটা রয়েছে। এবার এক্ষেত্রে একটা প্রবলেম হচ্ছে, দেখো এক এক জায়গার তো এক একটা অঞ্চলের এক এক ধরনের বাচন ভঙ্গি। অনেক ক্ষেত্রে আছে বাবা মাকে তুই বলে, মোর বাপ আজকে কাজে গেছিল, মা তুই এইখানে আয় তো, আমি এখন ভাত খামু, এরম ভাবেও কথা বলে। এখন তুই এইখানে আয়, এইটা ওদের মানে নর্মাল ল্যাঙ্গুয়েজ। মাকেও তুই তুকারি করে বা সবাইকেই করে। তো তখন তুমি শুদ্ধটা তাকে শেখাতে পারো যে আমাদের বইতে তো এরকম লেখা থাকে না, বইতে কিরকম লেখা থাকে তুমি সেরকম ভাবে আচরণ করবে। তো সেটা কিছুটা শেখাতে পারো, কিন্তু এই ধরনের পরিবর্তন করা অত্যন্ত টাফ বিষয়, কারণ তাদের জেনারেশনের পর জেনারেশন সবাই এরকম তুই তুকারি করেই এসছে। তো তুমি হঠাৎ করে এটা পরিবর্তন করতে পারবে না, তুমি কেবল মানে যে বই পুস্তকে যে ভাষাটা পড়েছো সেটা বারবার থেকে চেষ্টা করতে পারো শেখানোর ক্ষেত্রে। তো এই ধরনের অনেক 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 ল্যাঙ্গুয়েজ আছে, অনেক অনেক ভাষা আছে, যেটা তোমাকে আস্তে আস্তে মডিফাই করার চেষ্টা করতে হবে। মানে এক কথায় তুমি যদি মনে করো রাতারাতি চেঞ্জ করবে তাকে, তাহলে তুমি অনেক চাপ দেবে তাকে, পরের দিন থেকে স্কুলেই আসবে না সে। কারণ সে বুঝতে পারবে স্কুলটা আবার কি অন্য একটা জগৎ, মানে আমি যেরকম ভাবে বাড়িতে কথা বলি, যেরকম আচরণ করি, স্কুলটা ওরকম না, অন্য একটা জগৎ। তাহলে অন্য জগতে তো হঠাৎ করে মানুষ মিশতে পারে না, তখন সে স্কুলের প্রতি ইন্টারেস্ট হারিয়ে ফেলবে। তো সেই জন্য তুমি চাপ দিতে এখানে পারবে না। বুঝতে পারছো? আমাদের পরের পয়েন্ট বলেছে, দেখো, স্টাবলিশড ক্লিয়ার অ্যান্ড কনক্রিট গোলস। ছাত্রছাত্রীদের একদম আমরা যখন খেলার সময় আমরা শিখিয়ে দিই যে এইভাবে দৌড়াতে হবে, গিয়ে ওই যে দড়ি আছে সেটা স্পর্শ করতে হবে, তাহলে তুমি ফার্স্ট হবে, এরকম গোল সিলেক্ট করে দিতে হবে স্টুডেন্টদের, যাতে তারা ভালো রেজাল্ট করে। কিরকম? টিচার্স নিড টু ইউজ অ্যাচিভমেন্ট টেস্ট to measure and evaluate their students' progress, and testing in the best way to tell if student has mastered a certain concept, and it can also help teachers find ways to make lessons plans more effectively. ছাত্রছাত্রীরা কোন উপায়ে সব থেকে ভালো শিখতে পারবে সেটা খুব ভালোভাবে অবজার্ভ করে টিচাররা নিজেই সঠিক লেসন প্ল্যান তৈরি করতে পারবে শিক্ষার ক্ষেত্রে। Also, teachers should choose goals that realistic and meaningful to each student. এমন একটা গোল সিলেক্ট করে দিতে হবে যেটা রিয়েলিস্টিক এবং মিনিংফুল, অর্থাৎ যেটা তাদের পক্ষে করা সম্ভব। এখন তুমি যদি বলো একদিনে 25টা অঙ্ক বা 100টা অঙ্ক করে নিয়ে আসবি, সেটা পসিবল না। যেটা সম্ভব সেরকম কাজই তাদেরকে দিতে হবে। Teachers should also make such goals they set out of the students are in the with the students' need and abilities. Since many students learn difficulty and differently, teachers need to take this into consideration when planning new lessons. নতুন লেসন তৈরি করার ক্ষেত্রে টিচারকে মাথায় রাখতে হবে যে সব ছাত্রছাত্রীরা একই রকম পদ্ধতিতে যেহেতু শিখতে পারে না, তাই বিভিন্ন রকম পদ্ধতি অ্যাপ্লাই করে তাদেরকে শেখাতে হবে এবং ক্লিয়ারলি তাদেরকে এই কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। কারণ সব স্টুডেন্ট এখানে ডিফারেন্ট, সব মানুষই এখানে আলাদা আলাদা, সেই কারণবশত। আমাদের সর্বশেষ পয়েন্ট বলছে যে স্টাবলিশড আ ক্লোজ রিলেশনশিপ উইথ স্টুডেন্টস। এটা আমরা বারবারই বলি যে ছাত্রছাত্রীদের সঙ্গে একটা খুব ভালো সম্পর্ক তৈরি করতে হবে। আজকে তোমরা অনলাইনে পড়ছো, আমাকে ব্যক্তিগতভাবে তো কেউই চেনো না যেটুকু সোশ্যাল মিডিয়াতে দেখো। এখন যদি তোমরা আজকে আমার কাছে পড়তে আসতে, তাহলে তোমাদের সঙ্গে আমার রিলেশনশিপ এবং বন্ডিং অনেক ভালো হতো। এবং যেটা হতো, আমাদের যেই ব্যাচটা আমরা পড়ালাম, আবার একই কথা বলি, এই ব্যাচের বহু স্টুডেন্টকে রিমুভ করতে হচ্ছে, তারা কোনো রকমের রেসপন্স করেনি, কোনো রকমের রেমুনারেশন পে করেনি টিচারদের। কারণ কি, সে জানে দূর অনলাইনে পড়ছি, কে পড়িয়েছে পড়িয়েছে পড়িয়েছে, আমার কি, আমি তো টাকা দেব দিইনি, বেঁচে গেছি। মানে সে
সাময়িকভাবে এখন বলছে, কিন্তু প্রবলেমটা কি হয়, মানে আমি আমার জীবনের একটা আমার জীবনের নয়, মানে আমার একটা অভিজ্ঞতা তোমাদের বলি। এই সময় তো মনে হয় যে দূর, টিচারকে ফাঁকি দিয়েছি, টেট শিওরে পড়েছি, এতদিন ধরে পড়লাম, টাকা পয়সাও দিলাম না, আমরা ফোনও করিনি, জিজ্ঞেসও করিনি। একজন দুজন স্টুডেন্ট আবার বলেছে যে স্যার আমি তো অনেক দিন ধরেই ক্লাস করি না, আমাকে তো আপনারা রিমুভ করেননি, সেটা আপনাদের প্রবলেম, আমি ক্লাস করি না, আমি টাকা দেব না। তা আমি তাকে একবারও কিছু বলিনি যে না তুমি দেওনি কেন বা কিছু, আমি জানি তাকে বলে কিছু লাভও নেই। প্রবলেমটা হচ্ছে যে এটার কারণ হচ্ছে যে তোমাদের সঙ্গে আমাদের সেই রিলেশনশিপ তৈরি হয়নি। কিন্তু এটা যদি অফলাইন হতো, তোমরা আসতে প্রতিদিন বেসিসে ক্লাস করতে, তখন মনে হতো যে না এই টিচারগুলো তো পড়িয়েছে, খেটে পড়াচ্ছে, আমি এরম কেন করব, তারা তো এক্সট্রা কিছু চাইনি, আর আমার তো একটা কোর্স আমাকে কমপ্লিট করতে হবে। তো এটা হতো, কিন্তু ওই বন্ডিংটা তৈরি হয়নি এই কারণেই যেহেতু অনলাইন। এবং এখানে ফ্রড করা, লোক ঠকানো অনেক বেশি সহজ। কিরকম? উভয় হতে পারে, টিচারকেও ঠকাতে পারে, টিচারও ঠকাতে পারে। যেমন অনেক ইনস্টিটিউশন বেশিরভাগটাই কি করে, একটা দুটো ভালো ক্লাস দেখিয়ে একটা ওয়ান টাইম পেমেন্ট নিয়ে নেয়, তারপরে ভুলভাল উল্টোপাল্টা পড়ায়, ক্লাস করে না, অনেক কিছু করে। অনেক ছাত্রছাত্রী আমি দেখেছি। তো সেক্ষেত্রে স্টুডেন্ট চিটেড হলো। আবার উল্টোটাও হয়, টিচাররা ভালোভাবে পড়াচ্ছে, স্টুডেন্ট দিল না। এইটা চলতে থাকে, কারণ এটার একটাই কারণ, রিলেশনশিপটা ঠিক নেই তাই। তো এই রিলেশনশিপটা তৈরি করতে হবে কিরকম ভাবে, টিচার্স নিড টু নো দেয়ার স্টুডেন্টস সো দ্যাট দে ক্যান স্টে ইন টাচ উইথ দেম অ্যান্ড ডেভেলপড রিলেশনশিপ উইথ দেম। টিচার নিড টু অ্যাওয়ার অফ দ্য স্টুডেন্টস স্ট্রেংথ অ্যান্ড উইকনেস। টিচারকে সবসময় একটি ছাত্র বা ছাত্রীর দুর্বল এবং শক্ত জায়গাটা, কোন জায়গায় স্ট্রং কোনটা উইক, সেটা জানতে হবে। They should also understand the teacher's capabilities and personalities and emotions. সবসময় স্টুডেন্টদের ক্যাপাবিলিটিস, পার্সোনালিটিস এবং ইমোশন সম্পর্কে ওয়াকিবহল থাকতে হবে। কার থাকতে হবে? টিচারকে। Teachers should have a good relationship with students and they need to make sure they are giving students attention and support. সবসময় এটা মনে রাখতে হবে যে টিচার স্টুডেন্টদের অ্যাটেনশন দেবে এবং সাপোর্ট দেবে। When they do this well, they will know how to work with students who need extra attention. সবসময় স্টুডেন্ট টিচারকে জানতে হবে যে টিচার স্টুডেন্টের কখন এক্সট্রা অ্যাটেনশন দরকার, কখন তার কি প্রয়োজন। If you have a student who is having difficulties in schools, it's very important to remember that he or she is not alone. যখন দেখবে স্কুলে কোনো ছাত্র বা ছাত্রী একা রয়েছে এবং সে কোনো অসুবিধার মধ্যে আছে, সবসময় তোমাকে এটা ফিল করাতে হবে যে স্টুডেন্টের স্কুলে একা নেই, তুমি তার পাশে আছো। স্টুডেন্ট যখন স্কুলে আছে, যখন তার বাবা মা কাছে থাকছে না, তোমাকে তখন ফিল করাতে হবে যে না বাবা মা নেই, বাট বাবা মার পরেই আমার টিচার স্কুলে আছে, এই ফিলিংসটা আনতে হবে। তাহলে ও তোমার কাছে পড়তে আরো স্বাচ্ছন্দ্য বোধ করবে। It's important to have a close relationship with a student and a teacher should always try to get to know the students better. সবসময় একটা টিচারকে স্টুডেন্টকে খুব ভালো করে বুঝতে হবে এবং বোঝার চেষ্টা চালিয়ে যেতেই হবে আমাদের। এবং এটাও একটা রেমিডিয়াল টিচিং এর মধ্যেই পড়ে। অনেক স্টুডেন্ট টিচারদের সঙ্গে মিশতে চায় না, অনেক স্টুডেন্ট টিচারকে পাত্তাই দেয় না, অনেক স্টুডেন্ট টিচারকে রাস্তায় দেখলে উল্টোপাল্টা কথা বলে লুকিয়ে পড়ে, অনেক স্টুডেন্ট টিচারকে দেখলে রাস্তায় ঢিল মারে। এরকম অনেক আছে, অনেক ধরনের সমস্যা আছে। তোমাকে সেই সমস্যাগুলো এই রেমিডিয়াল টিচিং এর মাধ্যমে সমাধান করতে হবে। বোঝা গেল? তবে মনে রেখো, সেই সমস্ত ভুলভাল টিচাররা যারা স্কুলে উল্টোপাল্টা ভাবে আচরণ করে স্টুডেন্টদের সঙ্গে, স্টুডেন্টরা তাদের পিছনেই সব থেকে বেশি লাগে। ভালো টিচার হলে তার জনপ্রিয়তা সবসময় বেশি থাকে। বলো, কোনো প্রশ্ন থাকলে বলো। কোশ্চেন আছে কারো? শুনতে কি পাচ্ছ আদৌ? শুনতে পাচ্ছ? রেসপন্স করতে হবে একটু। বেশ, তোমাদের যখন শুনতে পাচ্ছ, প্রশ্ন থাকছে না তোমাদের, প্রশ্ন করতে হবে। প্রশ্ন ছাড়া তো টিচারেরও ভালো লাগবে না, আর বোঝার চেষ্টা করতে হবে। এই
কালকে কনফার্ম পরীক্ষা হচ্ছে, তোমাদের প্রশ্নপত্রটা আমি রেডি করে রেখেছি। কালকে সকাল 10টার মধ্যে প্রশ্নপত্র গ্রুপে পেয়ে যাবে। এবার তোমার মর্জি মতো যখন ইচ্ছে সারাদিনের মধ্যে যখন ইচ্ছা রাত 11টা অবধি সময় থাকবে, পরীক্ষা দেবে, দিয়ে আমাদের যে ইমেল অ্যাড্রেসটা আছে কোশ্চেনের ওয়েমার শিট পাঠানোর, সেখানে পাঠিয়ে দেবে। আর যারা কালকে একান্তই পরীক্ষা দিতে পারবে না তারা নেক্সট দিন পরীক্ষা দিয়ে দেবে। শুনতে পেয়েছো? ওকে। তো কারো কোনো প্রশ্ন যদি না থাকে, ক্লাসটা তাহলে এখানেই শেষ করব। কারণ অল্পই হলো, অল্পক্ষণই পড়াচ্ছি, কারণ যেহেতু টপিকটাও ছোট আর তোমরাও ভীষণ ব্যস্ত, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তোমরা সময় কম দিচ্ছ। এখন ক্লাসে তো অনেক কম স্টুডেন্ট, মানে এত কম স্টুডেন্টকে নিয়ে পড়ানোর অভ্যাস আমার নেই, এর আগেও দেখেছো। তো নতুন ব্যাচ আবার আসছে, তবে আমি ক্লাস করিয়ে যাব। ইনফ্যাক্ট নতুন ব্যাচের সঙ্গেও তোমাদের কিছু ক্লাস আমি করিয়ে দেব, কোনো চিন্তা নেই। আমি তোমাদের যখন দায়িত্ব নিয়েছি শেষ অবধি পাশে থাকবো, টেনশন ফ্রিতেই থাকো। ওকে, শুনতে পেলে? ওকে ওকে, বেশ ঠিক আছে। তাহলে আজকে এতটুকুই থাক। কালকে পরীক্ষা দাও মন দিয়ে। তারপর নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। নেক্সট ক্লাসে আমাদের একমাত্র যে টপিকটি বাকি আছে, লেসন প্ল্যান ডিজাইন, এটা শেষ করে দেবো। এটা শেষ হলে টেট সিলেবাস তোমাদের শেষ। কেন শেষ? কারণ এই যে কম্প্রিহেনশন প্র্যাকটিস, এগুলো প্র্যাকটিস, এটা 1000টা প্র্যাকটিস করালেও প্র্যাকটিস হিসেবেই পরিগণিত হবে। আর যে গ্রামার রয়েছে সেটাও তো অজানা, সেটা আসতেও পারে নাও আসতে পারে, সেটা আমি করিয়ে দেবো যদিও, কিন্তু অজানা। তার মানে তোমাদের সিলেবাস অ্যাকচুয়ালি শেষ হয়ে যাবে নেক্সট দিন ক্লাস করালেই। এটুকুনি বলা রইলো। আর আমরা গ্রুপ থেকে অনেককে রিমুভ করে দিয়েছি এবং বাকি অনেকজনকে রিমুভ করব। যখন তোমাদের রেকর্ডিং ক্লাস দেওয়া হবে দয়া করে নিজেরা এটা অন্য কারোর সাথে শেয়ার করো না, কারণ যাদের রিমুভ করা হচ্ছে তারা বেসিক্যালি অনেকটাই দোষী। আমরা অনেক সাপোর্ট তাদের করেছি, অনেক রকম ভাবে এতদিন ধরে পড়ালাম, এবং যারা কোনো রকমের রেমুনারেশন পে করেনি, আমি তো টিচারদের দিয়ে দিয়েছি, আমার নিজের পকেট থেকে দিয়েছি। সব থেকে বড় কথা, রেমুনারেশন থেকে বড় বিহেভিয়ার হচ্ছে তাদেরকে বারবার জিজ্ঞেস করা হচ্ছে যে কি অসুবিধা আছে, কি, তারা কোনো রেসপন্স কিছু করে না। তার মানে তারা গ্রুপে থাকবে, নোট নেবে, সবকিছুই করবে, বাট রেসপন্স কিছুই আর করবে না। তো এটা তো ঠিক স্টুডেন্ট হলো বা আচরণ নয়। সবসময় তো টাকা পয়সার সম্পর্ক তোমাদের সঙ্গে নয় আমার বা আমাদের ইনস্টিটিউশনের। তো সেই জায়গা থেকে তোমরা যারা থাকবে শেষ অবধি, কোর্স করেছো, রেকর্ডিং ক্লাস তাদেরকেই দেওয়া হবে। যারা সেটা করেনি, সহযোগিতা করেনি, তাদের কথা আমরা টেটসিওর তরফ থেকে ভাবতে চাইছি না। তো এনিওয়ে, আজকে এই অবধি থাক। আমাদের দেখা হবে নেক্সট ক্লাসে। টাটা অ্যান্ড গুড নাইট। হ্যাঁ দেবো, অবশ্যই দেবো। আর কিছুজনকে রিমুভ করে দিয়ে দেবো। ঠিক আছে।